সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের ম্যাথ জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের সমানুপাত অধ্যায়ের নিজে করি 3.1, নিজে করি 3.2 এবং নিজে করি 3.3-এর যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। অনুপাত অধ্যায়ের কোষে দেখি 2.3 নং অনুশীলনীর সমস্ত অঙ্কগুলির সমাধানের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। নিজে করি 3.1-এর অঙ্কগুলো করার আগে আমাদের জানতে হবে যে সমানুপাত জিনিসটা আসলে কি। আচ্ছা, ধরো অমল 5টি খাতা কিনলো 100 টাকা দিয়ে, আর অমলের বন্ধু বিমল 15টি খাতা কিনলো 300 টাকা দিয়ে। এবার এটাকে যদি সমস্যার আকারে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? খাতার সংখ্যা লিখতে পারি। খাতার সংখ্যা, এটা বাঁ দিকে লিখলাম, আর এদিকে লিখলাম খাতার দাম। খাতার দাম, তাহলে খাতার দাম কিসে ছিল? টাকাতে ছিল, তাহলে ব্র্যাকেটে টাকা লিখে দিচ্ছি। 5টি খাতার দাম ছিল আমাদের 100 টাকা, আর বিমলের ক্ষেত্রে 15টি খাতার দাম কত? 300 টাকা। এইবার দেখো আমাদের এই যে খাতার সংখ্যাগুলো রয়েছে, এই খাতার সংখ্যাগুলো অনুপাত বের করি। খাতার সংখ্যার অনুপাত, তাহলে অনুপাত বের করলে কি কি আছে সংখ্যা? এখানে 5 আর 15, তাহলে 5 আর 15-র অনুপাত বের করছি। এই অনুপাতটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। 5 × 5, 3 × 5 = 15, তাহলে কত হয়ে যাচ্ছে? 1:3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার আমাদের খাতার দাম কত ছিল? 100 টাকা আর 300 টাকা। এবার খাতার দামের অনুপাত বের করব। খাতার দামের অনুপাত, তাহলে দেখো আমাদের 100:300। তাহলে এখানেও কি করব? দেখো আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো? 1:3 থাকলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? খাতার সংখ্যার অনুপাতও যত, খাতার দামের অনুপাতও কিন্তু তত। তার মানে আমাদের এই দুটো অনুপাত কিন্তু সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি খাতার সংখ্যার অনুপাত আর কি হচ্ছে? খাতার দামের অনুপাত। খাতার দামের অনুপাত, তাহলে এই দুটো অনুপাত কি হয়ে যাচ্ছে? যেহেতু দুটোই 1:3 হলো তাই সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু দুটো অনুপাতই সমান হচ্ছে তাই আমরা বলতে পারি যে দুজনের খাতার দামই আসলে কি হচ্ছে? সমান। কি হচ্ছে? যেহেতু দুটো অনুপাত সমান হয়ে যাচ্ছে তাহলে কি লিখতে পারি? 5:15 এবং 100:300, মানে এটা খাতার সংখ্যার অনুপাত, এটা খাতার দামের অনুপাত। তাহলে এই দুটো হচ্ছে কি? সমান। তাহলে কি লিখতে পারি? যে 5, 15, 100, 300 এই সংখ্যাগুলো কিসে আছে? সমানুপাতে আছে। এই সংখ্যাগুলো সমানুপাতে আছে। তার মানে এরকম যদি দুটো অনুপাত সমান হয়ে যায় তাহলে বলা যায় যে সংখ্যাগুলো সমানুপাতে থাকবে। এবং সমানুপাতটা তাহলে কিভাবে লিখবো? সমানুপাতে থাকলে সংখ্যাগুলো 5:15, এটা প্রথমটা ছিল। এইবার সমানুপাতের চিহ্ন কি? এই দুটো অনুপাত পরপর লিখলেই কিন্তু সমানুপাতের চিহ্ন হয়ে যায়, এটাই সমানুপাতের চিহ্ন। আর একটা অনুপাত কি ছিল? 100:300। তাহলে এই দুটো অনুপাত 5:15 আর 100:300 সমানুপাতে থাকলে এইভাবে লেখা যাবে। এইবার দেখো এই যে এখানে 4টা সংখ্যা দেখতে পাচ্ছি, 5, 15, 100, 300, এগুলোকে বলা হচ্ছে সমানুপাতের পদ। কি? সমানুপাতের পদ, বা কি বলতে পারি? সমানুপাতি পদ। আর আলাদাভাবে বলতে গেলে এই 4টা সংখ্যাকে এক এক করে কি বলা যায়? 5 হচ্ছে প্রথম পদ, 15 হচ্ছে দ্বিতীয় পদ, 100 হচ্ছে তৃতীয় পদ, আর 300 হচ্ছে চতুর্থ পদ। মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর পদ। আবার যদি অন্যভাবে বলা যায় তাহলে কি বলা যাবে? 5 আছে একদম বাঁ দিকে দেখো, আর 300 আছে একদম ডান দিকে, মানে দুটো একদম প্রান্তে আছে। তাহলে 5 আর 300 এই দুটো পদকে কি বলা যাবে? প্রান্তীয় পদ। তাহলে 5, 300 হচ্ছে প্রান্তীয় পদ। আর দেখো এইখানে 15, 100 এই দুটো কি আছে? মাঝখানে আছে। 5 আর 300-র মাঝখানে আছে 15 আর 100, তাহলে 15 আর 100-কে কি বলা যাবে? মধ্যপদ। মধ্য মানে মাঝখানে, তাহলে মধ্যপদ। তাহলে 4টি সংখ্যা সমানুপাতে থাকবে যখন কি হবে আমাদের? এটা কি ছিল? প্রথম পদ। এটা কি ছিল? আমাদের চতুর্থ পদ। তাহলে কি বলতে পারি? প্রথম পদ
গুণ চতুর্থ পদ, চতুর্থ পদ। তাহলে এই যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল কি হয়ে যাবে? দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফল সমান হয়ে যাবে, দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফলের সমান হয়ে যাবে। এই প্রথম আর চতুর্থ পদকে কি বলা হচ্ছে? আমরা কি শিখলাম একটু আগে? প্রান্তীয় পদ। তাহলে অন্যভাবে কি বলতে পারি? প্রান্তীয় পদগুলোর গুণফল কি হবে? প্রান্তীয় পদের গুণফল সমান সমান কি হবে? মধ্য পদের গুণফলের সমান হবে। তাহলে যদি প্রান্তীয় পদের গুণফল মধ্য পদের গুণফলের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যা চারটা সমানুপাতে থাকবে। আশা করি তাহলে সমানুপাত বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবারে দেখো নিজে করি 3.1-এর এই যে একের দাগের অঙ্কগুলো করব। নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও চারটি সংখ্যা সমানুপাতিক কিনা লিখি। তাহলে এর দাগের অঙ্কটা করছি। কি আছে? 7:2, আরেকটা কি আছে? 28:8, এ দুটো আছে। তাহলে আমাদের কি বলেছে? যে অনুপাতগুলি সমান হবে কিনা, আর যে চারটি সংখ্যা আছে এগুলো সমানুপাতি হবে কিনা। তাহলে সমান হবে কিনা সেটা আগে দেখব। তাহলে দেখো প্রথমে কি আছে? 7:2 প্রথম অনুপাতটা। তাহলে এটাকে তো আর লঘিষ্ঠ আকার পরিণত করা যাচ্ছে না। এরপরে কি আছে? 28:8। তাহলে এটাকে আমরা কি করে দিতে পারি? লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারি। দেখো 4 দিয়ে একেবারে কেটে দিচ্ছি। 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 28কে 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 8কে 4 দিয়ে ভাগ করলে 2। তাহলে কত হয়ে যাচ্ছে? 7:2। তাহলে দেখো প্রথম অনুপাতটা কি ছিল? 7:2। পরেরটাও কত আসলো? 7:2। তার মানে কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে অনুপাতগুলো। তাহলে কি লিখবো? সুতরাং অনুপাতগুলি সমান। এবার কি বলেছে? এই চারটি সংখ্যা সমানুপাতিক কিনা। চারটি সংখ্যা যদি সমানুপাতি হতে হয় তাহলে কি হতে হবে? এই প্রথম সংখ্যাটা আর এই চতুর্থ সংখ্যাটা, এই দুটোর গুণফল এই দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফলের সমান হতে হবে। তাহলে কি লিখতে পারি? এখানে 7 × 8 সমান সমান কি হয়ে যাচ্ছে? 7 × 8 = 56 হয়ে যাচ্ছে। এবং আর মাঝের সংখ্যা দুটো কি কি আছে? 2 28, 2 × 28, তা 8 2 16 6, হাতে 1 থাকে, 2 2 4 আর 5। তাহলে দেখো দুটোই কি হয়ে যাচ্ছে? 56, অর্থাৎ গুণফল সমান হয়ে যাচ্ছে। তাহলে গুণফল সমান হয়ে গেলে আমরা কি বলতে পারি? সুতরাং সংখ্যা চারটি সমানুপাতে থাকবে। এরপরে বিয়ের দাগের অঙ্কটা করছি। 9:7 আছে এবং কত আছে? 18:14। প্রথমে দেখবো যে এই অনুপাত দুটো সমান হচ্ছে কিনা। তাহলে 9:7 এটা কাটাকুটি করা যাচ্ছে না। পরেরটা কি আছে? 18:14। তাহলে এই দুটোকে জোড় সংখ্যা যেহেতু একেবারে আমরা 2 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 14কে 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে কত হয়ে যাচ্ছে? 9:7। তাহলে প্রথমটা কত ছিল? 9:7, এটাও 9:7। তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো? অনুপাত দুটি সমান। এইবার আমরা কি দেখব? যে সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে? এই প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা কি আছে? এখানে 9 × 14। তাহলে প্রথম আর শেষ সংখ্যার গুণফল মাঝের দুটো সংখ্যার গুণফলের সমান হতে হবে, তাহলেই কিন্তু সমানুপাতে থাকবে। তাহলে গুণ করে দিচ্ছি। 4 নং 36, 6 হাতে 3, 9 × 9 = 3 12। এবং 7 আর 18কে গুণ করবো। 7 × 18, তাহলে কত হয়ে যাবে? 7 8 56, 6 হাতে 5, 7কে 7 আর 5 12। তাহলে দুইটি কত হয়ে যাচ্ছে? 126। তার মানে কি হয়ে যাচ্ছে? সুতরাং সংখ্যা চারটি সমানুপাতে থাকবে। সংখ্যা চারটি সমানুপাতে থাকবে, কারণ দুটো গুণফলে কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। এরপরে দেখো সি এর দাগের অঙ্কটা আমাদের আছে কি? 1.5:3 এবং 4.5:9। তাহলে কি করব? প্রথমে দেখব অনুপাতগুলো সমান কিনা। তাহলে 1.5:3 এটা নিয়ে নিচ্ছি প্রথমে। এটাকে আমরা প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে দশমিক তুলে দিলে কি হয়ে যাবে? দশমিকের বদলে নিচে একটা 1 চলে আসবে, আর 5-এর জন্য একটা 0 চলে আসবে। এরপরে অনুপাত চিহ্ন আছে 3, 3-এর নিচে কিছু নেই মনে 1 ধরতে হবে। এরপরে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 15/10। আর অনুপাতের বদলে আমরা এরকম ভাগ চিহ্ন দিতে পারি। নিচে এই 3/1 হয়ে গেল, সমান সমান 15/10। এটা ভাগটাকে গুণ করে দিলে কি হয়ে যাবে? 1 উপরে চলে যাবে,
তিন নিচে চলে আসবে। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 5, 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 2, তাহলে উপরে কিছু নেই মানে 1, নিচে 2 আছে, তাহলে 1:2 হয়ে যাবে। এইবার পরেরটা দেখব 4.5:9। তাহলে এখানেও একইভাবে দশমিক তুলে দিচ্ছি, তাহলে দশমিক তুলে দিলে নিচে 1 আর দশমিকের পরে একটা সংখ্যা মানে 0। এরপরে কত আছে 9, তাহলে 9টাকে এইভাবে একেবারে লিখে দিচ্ছি। তাহলে 9কে কীভাবে লেখা যায় 9/1 এরকম লেখা যাবে। তাহলে উপরে কত আছে 45/10, এই ভাগটাকে গুণ করে দিলে উপরে 1 চলে যাবে, নিচে 9 চলে যাবে। এরপরে দেখো আমাদের 45কে 9 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 5, 5 দিয়ে 10কে কাটলে কত হয়ে যাবে 2, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে 1:2। তাহলে দুটো অনুপাতই আমরা কি দেখছি সমান হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো, সুতরাং অনুপাত দুটি সমান, অনুপাত দুটি সমান। এরপরে আমাদের দেখতে হবে যে এই যে সংখ্যাগুলো আছে, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে সমানুপাত গঠন করা যাবে কিনা। তাহলে কি লিখতে পারি, এখানে 1.5 এটা ছিল প্রথম পদ, আর চতুর্থ পদ কি 9, তাহলে গুণ করে দেবো। 5 নং 45-এর 5 হাতে 4 থাকে, 9কে 9 আর 4 13, তাহলে এক ঘর আগে দশমিক আছে, তাহলে 13.5 হয়ে গেল। এবং আর মধ্যপদ দুটো কি আছে 3 আর 4.5, তাহলে 3কে 4.5 দিয়ে গুণ করবো। তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 4 12 রাখে 13, তাহলে দশমিক এক ঘর আগে, তাহলে এক ঘর আগে। তাহলে এখানে দেখো প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল কত হয়ে যাচ্ছে 13.5, দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল হয়ে যাচ্ছে 13.5। তাহলে দুটোরই গুণফল কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে। তাহলে গুণফলের মান যদি সমান হয় তাহলে সংখ্যা চারটি কিসে থাকবে সমানুপাতে থাকবে। তাহলে কি লিখবো, সুতরাং সংখ্যা চারটি সমানুপাতে থাকবে। আচ্ছা, এরপরে দেখো ডি এর দাগের অঙ্ক, এই অঙ্কটা তোমরা একইভাবে বাড়িতে করবে। এরপরে ই নাম্বার অঙ্কটা করছি, 3ab অনুপাত 4aq এবং কি আছে 6b অনুপাত 8q। তাহলে দেখবো অনুপাত দুটো প্রথমে সমান হচ্ছে কিনা। প্রথমে কি আছে 3ab অনুপাত 4aq। এইবারে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3ab-কে উপরে লিখতে পারি, আর অনুপাতের বদলে ভাগ চিহ্ন দিয়ে নিচে 4aq লিখতে পারি। এবার কাটাকুটি যায় কিনা দেখবো, এ কেটে যাচ্ছে উপরে নিচে, তাহলে কি থাকছে উপরে 3b থাকছে, নিচে 4q, তাহলে 3b অনুপাত 4q লেখা যায় এটাকে। এরপরটা কি আছে 6b অনুপাত 8q, এটাকে কীভাবে লেখা যায়, উপরে 6b লেখা যাবে, অনুপাতের বদলে ভাগ চিহ্ন, নিচে 8q। এটাকে যদি 2 দিয়ে কেটে দেই জোড় সংখ্যা যেহেতু, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে 3b, মাঝখানে অনুপাত চিহ্ন 4q হয়ে যাবে। তাহলে দেখো দুটো অনুপাতে কি হয়ে যাচ্ছে একই হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো, সুতরাং অনুপাত দুটি সমান। এরপরে দেখব আমরা এই যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যা সমানুপাতে আছে কিনা। তাহলে কি হবে, এই যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল, এই মাঝের দুটো পদের গুণফলের সমান হতে হবে। তাহলে এখানে কি দেখব, প্রথমে এখানে তাহলে প্রথমে কোনটা কোনটা গুণ করব, 3ab আর 8q, 3ab গুণ 8q, তাহলে গুণ করলে কত হয়ে যাবে 3 8 24, abq, এবং আর মাঝের দুটো কি আছে 4aq 6b, তাহলে 4aq গুণ 6b, তাহলে কত হয়ে যাবে 4 6 24 abq। তাহলে এখানেও দেখো গুণফল কিন্তু একই হয়ে যাচ্ছে, প্রথমটাও 24 abq, পরেরটাও 24 abq। তার মানে কি সংখ্যা চারটি সমানুপাতে থাকবে, সুতরাং সংখ্যা চারটি সমানুপাতে থাকবে। আচ্ছা, এরপরে এফ নম্বর অঙ্কটা দেখো, 5.2 অনুপাত 6.5 এবং 4 অনুপাত 5। তাহলে কি করব, অনুপাত দুটো সমান আছে কিনা প্রথমে দেখব। তাহলে প্রথমে 5.2 অনুপাত 6.5, তাহলে কি করব আমরা উপরে 5.2, এই মাঝখানে অনুপাতের বদলে ভাগ চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমাদের এই দশমিকগুলো উঠে গেলে কি হয়ে যাবে, দশমিকের জন্য নিচে একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা 10 হয়ে গেল। এরপরে 6.5 আছে, দশমিক চিহ্ন উঠে গেলে কি হয়ে যাবে আমাদের নিচে 10 হয়ে যাবে। এরপরে দেখো 52 আছে 10, এই ভাগটাকে গুণ করলে কি হয়ে যাবে, এই 10 উপরে চলে যাবে, মানে নিচে যে 10টা উপরে চলে যাবে আর এই 65 নিচে চলে আসবে, 10 10 কেটে গেল। এইবার দেখো আমাদের 13 দিয়ে কেটে দিচ্ছে একেবারে, তাহলে 4 13 52 হয়ে যাবে, 5 13 65। তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে 4 অনুপাত 5।
আর এরপরের অনুপাতটা দেখো, এটা করাই আছে 4:5, কাটাকুটি তো করা যাচ্ছে না। তার মানে এই অনুপাত আর এই অনুপাত দুটো কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে কি লিখতে পারি? সুতরাং অনুপাত দুটি সমান। এইবার আমরা কি দেখব যে সংখ্যা চারটি সমানুপাতে আছে কিনা। তাহলে কি করতে হবে? 5.2 এর সাথে 5 গুণ করে দেখতে হবে যে 6.5 আর 4-এর গুণফলের সমান হচ্ছে কিনা। তাহলে কি লিখবো? এখানে 5.2 গুণ 5, তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 5 দুগুণ 10, 0, হাতে 1, 5 5 25, 4 26। তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে 26 হয়ে যাবে। এরপরে কত আছে? 6.5কে 4 দিয়ে গুণ করবো। দেখো 6.5কে 4 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? এখানেও কিন্তু 26 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু দুটোই 26 হয়ে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি? সুতরাং সংখ্যা চারটি সমানুপাতি হবে। আচ্ছা, এরপরে দেখো জি আর এইচ নম্বর অঙ্ক দুটো আছে। এই অঙ্ক দুটো তোমরা একইভাবে বাড়িতে চেষ্টা করবে, আশা করি কোনো সমস্যাই হবে না। এরপরে আমি 2-এর দাগের অঙ্ক করছি। দেখো, একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হলো। আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাত থাকবে কিনা দেখি। তাহলে কি লিখবো? 2-এর দাগের আগের আয়তাকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। তাহলে অনুপাত কত হবে? সমান সমান, প্রথমটা কত ছিল? 10 সেমি, মানে দৈর্ঘ্য ছিল 10 সেমি, প্রস্থ ছিল 6 সেমি। এখন আমাদের সেমিটা রাখবো না, যেহেতু অনুপাত বের করতে হবে। তাহলে দেখো এটাকে কিভাবে লেখা যাবে? 10:6। এরপরে এই দুটোকে যদি কেটে দিই তাহলে কি হয়ে যাবে? জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে কেটে দিচ্ছি, 5 দুগুণ 10, 3 দুগুণ 6 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 5:3। তাহলে কি লিখবো? এরপরে চিত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ 2 সেন্টিমিটার করে বাড়ানো হলো। তাহলে চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেন্টিমিটার করে বাড়ানো হলে নতুন দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে। দেখো অনুপাত তাহলে কীভাবে বের করবো আমরা? আগে কত ছিল আমাদের? দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এখন 10-এর সাথে 2 যোগ হয়ে যাবে, তাহলে এত সেন্টিমিটার। অনুপাত আমাদের আগে প্রস্থ কত ছিল? 6 সেন্টিমিটার, এখন 2 যোগ হয়ে যাচ্ছে, তাহলে এত সেন্টিমিটার। তাহলে দেখো 10 আর 2 যোগ করলে 12 সেন্টিমিটার, আর অনুপাত এখানে 6 আর 2 যোগ করলে 8 সেন্টিমিটার। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 12:8। 12:8 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 2 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হয়ে যাবে? 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। আবারও 2 দিয়ে কেটে দিচ্ছি, 3 দুগুণ 6, 2 দুগুণ 4। তাহলে কত হয়ে যাচ্ছে? 3:2। আচ্ছা, প্রথমে যখন দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বের করলাম তখন অনুপাত কত বের হয়েছিল? 5:3। এখন বের হচ্ছে কত? 3:2। তাহলে দুটো অনুপাত কি সমান হচ্ছে? হচ্ছে না। তাহলে কি লিখবো? সুতরাং আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই থাকবে না। এটাই উত্তর। এরপরে 3-এর দাগের অঙ্কটা দেখো। পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেনবাবু 2 কিলোগ্রাম চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে 3-এর দাগে দেখো আমাদের একদিকে আমরা লিখব চিনির পরিমাণ। তাহলে চিনির পরিমাণ আমাদের কিসে ছিল? প্রথমে ছিল গ্রামে, তারপরে ছিল কিলোগ্রামে। আমরা পুরোটাই কি করে দিচ্ছি? গ্রামে করে দিচ্ছি। তাহলে গ্রামে করে দিচ্ছি। আর ডান দিকে কি লিখব? চিনির দাম। তাহলে চিনির দাম আমাদের টাকায় আছে। তাহলে প্রথমে কি আছে? 500 গ্রাম চিনির দাম। 500 গ্রাম চিনির দাম 17.50 টাকা। তারপরে কি আছে? দীপেনবাবু 2 কিলোগ্রাম চিনি কত টাকা দিয়ে কিনলেন? 70 টাকা দিয়ে। তাহলে 2 কিগ্রা,
তাহলে 1 কিগ্রা সমান সমান কত গ্রাম হয়? 1000 গ্রাম। তাহলে 2 কিগ্রা সমান সমান কত গ্রাম হবে? 2কে 1000 দিয়ে গুণ করব, তাহলে 2000 গ্রাম। 2000 গ্রাম চিনির দাম কত? 70 টাকা দিয়ে কিনলেন। তাহলে আমাদের কি বলেছে? চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা। তাহলে আমরা কি করব? প্রথমে চিনির পরিমাণের অনুপাত বের করব, তারপরে চিনির দামের অনুপাত বের করব। দুটো যদি সমান হয়, দুটো অনুপাতই, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। তাহলে দেখো, সুতরাং চিনির পরিমাণের অনুপাত, তাহলে অনুপাত কি হবে? প্রথমটা কত আছে? 500, আর পরেরটা কত আছে? 2000। তাহলে দেখো, এইখানে আমরা এই দুটো করে শূন্য কেটে দিতে পারি শেষের। তাহলে পড়ে থাকলো কত? প্রথমে 5, তারপরে 20। তাহলে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে প্রথমটাকে ভাগ করলে কত হয়েছে? 5 × 5, 20কে 5 দিয়ে ভাগ করলে 4। তাহলে কত হয়ে যাচ্ছে? 1:4। এরপরে দেখো চিনির দামের অনুপাত। চিনির দামের অনুপাত, তাহলে চিনির দাম প্রথমে কত ছিল? 17.50। তাহলে 17.50। পরেরটা কত ছিল? 70। তাহলে এদের অনুপাত বের করে দেখব। তাহলে 17.50, দশমিক তুলে দিলে কি হয়ে যাবে? দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে 100 হয়ে যাবে, মানে দুটো শূন্য হয়ে গেল। এরপরে কি আছে? 70 আছে, 70-এর নিচে কিছু নেই, মানে 1 ধরছি। এরপরে দেখো আমাদের এটাকে অনুপাত থাকলে এটাকে কীভাবে লেখা যাবে? 1750 উপরে নিচে 100। তাহলে অনুপাতটাকে এই ভাগ চিহ্ন দিয়ে লেখা যায়। নিচে কত হবে? এই 70/1, 70/1 হয়ে গেল। এইবার ভাগটাকে গুণ করে দেবো। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে? 1750/100, ভাগটা গুণ হয়ে গেলে এই 1 উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 70। এবার আমরা কাটাকুটি করব। তাহলে এই শূন্য কেটে গেল। তাহলে কত থাকছে দেখো এখানে? 175কে 7 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে কত হয়ে যাবে? 7 দুগুণ 14, 3 হাতে থাকে, 3 আর 5 35, 5 7 35। এইবার দেখো আমাদের নিচে 100 আছে, উপরে 25। তাহলে 100কে 25 দিয়ে একেবারে ভাগ করে দিলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে উপরে 1 আছে আর নিচে 4 আছে, তাহলে কত হয়ে যাবে এখানে? 1:4। তাহলে দেখো এখানে চিনির পরিমাণের অনুপাতও কত হচ্ছে? 1:4। চিনির দামের অনুপাতও হয়ে যাচ্ছে 1:4। তাহলে দুটো অনুপাত সমান হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। সুতরাং চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। তাহলে আমরা কি বলতে পারি? চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে, এটাই উত্তর। আচ্ছা, এরপরে দেখো 4-এর দাগের অঙ্কগুলো। ফাঁকা ঘর পূরণ করি। 1-এর দাগের অঙ্কটা করছি। আচ্ছা, এইখানে দেখো 4টি সংখ্যা সমানুপাতে থাকলে প্রথম সংখ্যাটাকে কি বলা হয়? প্রথম পদ। দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় পদ। তৃতীয়টাকে বলা হয় তৃতীয় পদ। চতুর্থটাকে চতুর্থ পদ। তাহলে এখানে চতুর্থ পদ বের করতে হবে। আচ্ছা, আমরা কি জানি? 4টি সংখ্যা সমানুপাতে থাকলে কি হয়? এই প্রথম পদ আর এই চতুর্থ পদ, এই দুটোর গুণফল এই দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফলের সমান হয়। তাহলে কি হয়? প্রথম পদ গুণ চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ, এই দুটোর গুণফল কাদের সমান হবে? দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদের গুণফলের সমান হবে। এইবার দেখো এইখানে কোন কোন পদ দেওয়া আছে আমাদের? প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবগুলি দেওয়া আছে। আমাদের এই চতুর্থ পদটা বের করতে হবে। তাহলে এটা কীভাবে বের করতে পারবো? আমরা যদি প্রথম পদের জায়গায় প্রথম পদটা বসিয়ে দিই, কত আছে প্রথম পদ? দেখো 5। তাহলে প্রথম পদের জায়গায় প্রথম পদ বসাচ্ছি 5। চতুর্থ পদটা আমাদের বের করতে হবে, চতুর্থ পদ, এটা নেই দেওয়া। এরপরে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত দেওয়া আছে? দ্বিতীয় পদের জায়গায় 7 বসাচ্ছি। এরপরে তৃতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদের জায়গায় কত আছে? দেখো 25, তাহলে 25 বসাচ্ছি। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই পেয়ে যাব চতুর্থ পদটা, চতুর্থ পদ। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো? তাহলে ডান দিকে কি আছে? 7 গুণ 25। তাহলে 7 গুণ 25, এটাকে এই 5 দিয়ে ভাগ করতে লাগবে। এইটাকে যদি এই 5 দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাবে? 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25। তাহলে কত হয়ে যাচ্ছে? 5 7 35। তাহলে চতুর্থ পদ কত বের হয়ে যাচ্ছে? 35। মানে এই ফাঁকা জায়গায় আমাদের কত হয়ে যাবে? 35 হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে? 6:7 সমানুপাত চিহ্ন, একটা ফাঁকা জায়গা, অনুপাত চিহ্ন দিয়ে 35। তাহলে দেখো এখানে প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদটা দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। তাহলে একইভাবে একই লেখা লিখব। 4টি সংখ্যা
সমানুপাতে থাকলে কি হবে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এটা লিখে নিতে হবে, আর এই সূত্রটা তোমাদের মনেও রাখতে হবে। তাহলে কি লিখতে পারি, প্রথম পদ কত আছে আমাদের 6, এখানে 6 লিখে দিলাম, গুণ চিহ্ন আছে। চতুর্থ পদ আমাদের কত আছে 35, তাহলে 35 লিখে দিলাম। এরপরে দ্বিতীয় পদ কত আছে 7 লিখে দিলাম। তৃতীয় পদ কত নেই, তাহলে তৃতীয় পদের জায়গায় তৃতীয় পদই, এটা বের করতে হবে। বা এইবারে দেখো আমাদের এই যে তৃতীয় পদটা বের করতে হলে আমাদের কি করতে হবে, এই যে 6 35 আছে, তাহলে 6 গুণ 35 লিখলাম, এটাকে এই 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো 35 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 5 7 35, তাহলে 5 6 কত হয়ে যাবে গুণ করলে 30, তাহলে তৃতীয় পদ কত হয়ে যাচ্ছে 30, এটাই উত্তর। আচ্ছা, এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা কি আছে, 21 অনুপাত 28 সমানুপাত 3 অনুপাত ফাঁকা জায়গা। তাহলে আমাদের কি করতে হবে, দেখো 4টি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে আমাদের কি হয়, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে এইখানে দেখো 1 2 3 4 নম্বর পদটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এইখানে প্রথম পদ কত আছে 21, তাহলে প্রথম পদের জায়গায় 21 লিখলাম। চতুর্থ পদ বের করতে হবে, তাহলে চতুর্থ পদে লিখলাম। দ্বিতীয় পদ কি আছে 28, তাহলে 28 লিখলাম। তৃতীয় পদ কত দেওয়া 3। এরপরে দেখো আমাদের এই চতুর্থ পদটা বের করব। চতুর্থ পদ তাহলে কি হয়ে যাবে, তাহলে এই যে 28 গুণ 3 আছে, এটাকে চতুর্থ পদের সঙ্গে গুণ হিসাবে কি আছে 21, তাহলে 21টার নিচে হয়ে যাবে। তাহলে 21কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 3 7 21, 28কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, তাহলে কত হয়ে গেল চতুর্থ পদ 4, এটাই উত্তর। আচ্ছা, 4-এর দাগের 4 নম্বর অঙ্কটা তোমরা একইভাবে বাড়িতে করবে। এরপরে দেখো 36 পৃষ্ঠায় নিজে করি 3.2-এর অঙ্ক। 1-এর দাগের অঙ্ক দেখো, নিজেরা যাচাই করি 7 5 14 10 সমানুপাতে আছে কিনা। তাহলে সমানুপাতে কখন থাকবে, যখন কি হবে প্রথম সংখ্যা আর চতুর্থ সংখ্যার গুণফল মাঝের দুটো সংখ্যার গুণফলের সমান হবে, তখনই সংখ্যা 4টি সমানুপাতে থাকবে। তাহলে এইখানে দেখো সংখ্যাগুলো আগে লিখে নিচ্ছি আমি 7 5 14 10। তাহলে দেখো এইখানে প্রান্তীয় পদগুলো কি আছে 7 10, আর মধ্যপদ দুটো কি আছে 5 14। তাহলে প্রান্তীয় পদগুলোর গুণফল মধ্যপদ দ্বয়ের গুণফলের যদি সমান হয় তাহলে সংখ্যা 4টা সমানুপাতে থাকবে। তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল, তাহলে গুণ করে কত পাই দেখি, এখানে 7 আছে প্রান্তীয় পদ আর এদিকে কত আছে 10, তাহলে 7 গুণ 10 কত হয়ে যাবে 7 10 70। এবার মধ্যপদ দুটির গুণফল, মধ্যপদ কি আছে 5 আর 14, তাহলে 5 14 4 5 20 শূন্য হাতে, তাহলে 4 5 20 শূন্য হাতে 2 থাকে, 5 ওকে 5 আর 2 7, তাহলে দুটি কত হয়ে যাচ্ছে 70। তার মানে কি হচ্ছে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদ দুটির গুণফলের সমান হচ্ছে। সুতরাং কি লিখতে পারি আমরা, সংখ্যা চারটি সমানুপাতে থাকবে। আচ্ছা, একইভাবে 2 নম্বর অঙ্কটা দেখো, সংখ্যাগুলো কি আছে 10 5 14 7। তাহলে একইভাবে প্রান্তীয় পদগুলো গুণ করে দেবো। তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল, তাহলে প্রান্তীয় পদ কি আছে 10 আর 7, তাহলে 10 গুণ 7 কত হয়ে যাবে 70। মধ্যপদ দুটির গুণফল কি হয়ে যাবে 5 আর 14 আছে, তাহলে একইভাবে আগের অঙ্কটার মতোই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এটাও কত হয়ে যাচ্ছে 70, তাহলে দুটি 70 হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। সুতরাং সংখ্যা 4টি সমানুপাতে থাকবে। আচ্ছা, এরপরে দেখো নিজে করে 3.2-এর 3-এর দাগের অঙ্কটা তোমরা নিজেরাই করবে। এরপরে আমরা করব ক্রমিক সমানুপাত। প্রথমে আমাদের জানতে হবে ক্রমিক সমানুপাত জিনিসটা কি, তারপরে আমরা নিজে করি 3.3-এর অঙ্কগুলো করব। দেখো 4টি বীজগাণিতিক সংখ্যা এ বি সি ডি যদি সমানুপাতে থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এ অনুপাত বি সমানুপাত চিহ্ন সি অনুপাত ডি, এভাবে লিখতে পারি। এইবার ধরো এখানে কি, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এইবার এই দ্বিতীয় আর তৃতীয় পদ দুটো যদি একই হয়, অর্থাৎ কি, যদি বি সমান সমান সি হয়, তাহলে কি লিখতে পারি দেখো, তাহলে এই জায়গায় আমরা এ অনুপাত বি, সি এর জায়গায় বি বসিয়ে দিতে পারি, এরকম লিখতে পারি।
অর্থাৎ কি হচ্ছে, দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা কি হচ্ছে, একই হচ্ছে। দ্বিতীয় পদ আর তৃতীয় পদ একই হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত ডি। তাহলে বা কি লেখা যাবে, এ অনুপাত বিকে এ বাই বি লেখা যাবে, সমানুপাত চিহ্নকে সমান সমান লেখা যায়। আর বি অনুপাত ডিকে কি লেখা যাবে, বি বাই ডি লেখা যাবে। আচ্ছা, এইবারে দেখো, এইবার উভয় পক্ষকে যদি বি ডি দিয়ে গুণ করে দিই, তাহলে বা দিকেও বিডি দিয়ে গুণ করে দিচ্ছি একসাথে, আর ডান দিকেও আমরা বিডি দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে কি লিখে দিব, উভয় পক্ষকে বিডি দিয়ে গুণ করে পাই। তাহলে কি হয়ে যাবে, ডিডি কেটে যাবে, এখানে দেখো বিবি কেটে গেল। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে দেখো, এখানে এ ডি সমান সমান কি হয়ে যাবে, বি কটা আছে এখানে দুটো, তাহলে এডি সমান সমান বি স্কোয়ার। আমাদের এ আর ডি কি হচ্ছে, এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে চতুর্থ পদ, তার মানে কি এ ডি আসলে প্রান্তীয় পদ। তাহলে এইখানে এ ডি কি হচ্ছে, প্রান্তীয় পদ দুটির গুণফল। আর বি আর সি এইখানে কি হয়ে গেছে, সিটাও বি হয়ে গেছে। তাহলে বি এখানে কি হচ্ছে কি, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ দুটোই বি, তার মানে কি মধ্য পদগুলো আছে বি। তাহলে মধ্য পদ দুটির গুণফল কি লিখতে পারি আমরা, প্রান্তীয় পদের গুণফল সমান সমান বিটা কি মধ্যপদ, তাহলে এটা মধ্যপদের বর্গ হয়ে যাচ্ছে, এই যে মাথায় 2 আছে মধ্যপদের বর্গ। আচ্ছা, তাহলে দেখো সমানুপাতটা যদি এরকম হয় যে দ্বিতীয় পদ আর তৃতীয় পদের মান একই হয়, তাহলে সমানুপাতটাকে আমরা কি বলতে পারবো, ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত। আর ক্রমিক সমানুপাতে হতে গেলে কি হতে হবে, এডি সমান সমান বি স্কোয়ার, অর্থাৎ কি প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদের বর্গের সমান হতে হবে। এরপরে দেখো নিজে করে 3.3-এর অঙ্কগুলো করব। নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি এবং সমানুপাতটি লিখি। এখানে কি করব, প্রান্তীয় পদ দুটোর গুণফল বের করব। প্রান্তীয় পদ কি আছে, 5 আর 20, তাহলে 5 আর 20-র গুণফল বের করছি, 5 দুগুণ 10, 100 হয়ে যাচ্ছে। তাহলে আবার দেখো, এইখানে দেখো 100টা আবার কিসের বর্গ, 10 10-এ 100, 10-এর বর্গ। এখানে দেখো মধ্যপদ কত আছে, 10 আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদের বর্গের সমান হচ্ছে। তাহলে কি লিখবো, সুতরাং সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে। সুতরাং সমানুপাতটি হবে, আচ্ছা দেখো তাহলে সমানুপাতটা কি হয়ে যাবে, 5:10 সমানুপাত 10:20, এটাই উত্তর। 2 নম্বর অঙ্কটা কি আছে, 8 4 2। তাহলে এখানেও একইভাবে কি দেখব, এখানে প্রান্তীয় পদগুলো কি কি আছে, 8 আর 2, তাহলে 8 আর 2 গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাচ্ছে, 8 দুগুণ 16 হয়ে যাচ্ছে। এই 16 আবার কিসের বর্গ, 4-এর বর্গ। তাহলে 4 দেখো এখানে কি আছে, মধ্যপদ আছে, তাহলে মধ্যপদের বর্গের সমান হচ্ছে। তাহলে কি লিখতে পারি, সুতরাং সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতে আছে। আর সমানুপাতটা কি হবে তাহলে, সুতরাং সমানুপাতটি হবে, তাহলে 8:4 সমানুপাত চিহ্ন 4:2। 3-এর দাগের অঙ্কটা দেখো কি আছে, 7 14 28। তাহলে এখানে প্রান্তীয় পদগুলো গুণ করে দেবো। তাহলে এখানে তাহলে প্রথমে 7 আর 28 গুণ করব, কত হয়ে যাবে, 7 8 56, 6 হাতে 5, 7 দুগুণ 14 আর 5 19। তাহলে এটাই হয়ে যাবে কি, দেখো 14 আর 14 গুণ করলে কত হয়ে যায়, 4 4 16, 6 হাতে 1, 4 4 আর 5, আর এখানে 14কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 14, যোগ করে দিচ্ছি 6 5 আর 4 9 আর 1 196। তাহলে 196 কিসের বর্গ হয়ে যাবে, 14-র বর্গ হয়ে যাবে। তাহলে প্রান্তীয় পদগুলোর গুণফল মধ্যপদের বর্গের সমান হচ্ছে। সুতরাং কি লেখা যাবে, সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে। এবং কি হবে, সুতরাং সমানুপাতটি হবে, তাহলে সমানুপাতটা কি হয়ে যাবে, 7:14 সমানুপাত
14:28, এটাই উত্তর। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 81, 9, 18। তাহলে এখানে প্রান্তীয় পদগুলো কি কি, 81 আর 18। তাহলে কি লিখতে পারি এখানে, 81 গুণ 18। তাহলে 81 আর 18 গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে, 8কে 8, 18। তাহলে কত হয়ে যাবে, 8কে 8, 8 8 64 গুণ 81কে 1 দিয়ে গুণ করলে 81, যোগ করে দিচ্ছি 8, 4 আর 5, 8 আর 6 14, 1458। এইখানে 9 বর্গ যদি বের করি, 9টা কি মধ্যপদ, তাহলে মধ্যপদের বর্গ কত হচ্ছে 81। তাহলে দেখো এখানে 81 নিশ্চয়ই 1458 সমান না। তাহলে সমান যদি না হয় তাহলে কিন্তু আমাদের ক্রমিক সমানুপাতে থাকবে না। তাহলে কি লিখতে পারি, সুতরাং সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে থাকবে না। তাহলে দেখো নিজে করে 3.3-এর 5 আর 6-এর দাগের অঙ্কগুলো তোমরা একইভাবে বাড়িতে চেষ্টা করবে। তাহলে ছাত্রছাত্রী, এই ভিডিওতে যে আমি তোমাদের সমানুপাত অধ্যায়ে নিজে করি 3.1, নিজে করি 3.2 এবং নিজে করি 3.3-এর অঙ্কগুলো করে দেখালাম। আশা করি সেই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।